স্ক্রিন দেখতে পাচ্ছ বললে তো? দেখো দেখো তাহলে আমরা আজকে যে সিলেবাসের যে বাকি পার্টটা আছে, সিলেবাসটা তোমরা একটু ভালো করে অ্যানালিসিস করবে। সেখানে আমাদের আর যে সামান্য জিনিস বাকি আছে সেটা আমরা একটুখানি কুইকলি বলে নিতে চাইছি। আমাদের গ্রাফিন নিয়ে কথাবার্তা আছে, মানে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে। তাহলে প্রথমে তোমার গ্রাফিনটা তোমাদের সিলেবাসে আছে, যেটা আগের দিন বলা হয়নি, সময় ছিল না। সেইটা একটুখানি কুইকলি রিড আউট করবো। এটা নিয়ে খুব ডিটেল কখনো কোশ্চেনটা করবে না, দেখছো তো আগে এগুলো ছিলই না, নতুন সিলেবাসে ঢুকেছে তো খুব যে বেশি কোশ্চেন এখান থেকে পড়বে সেরকম নয়। তো এইটাকে নিয়ে একটুখানি কথাবার্তা বলা। আচ্ছা, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ টু অক্সাইডস, সেখানে হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এইগুলো আছে। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন মনোক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এই দুটো পার্ট আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, সাম কম্পাউন্ডস অফ সিলিকন অ্যান্ড দ্যার ইম্পর্টেন্ট ইউজেস, তার মধ্যে তোমার SiCl4, এইটা তার স্ট্রাকচার, তার প্রিপারেশন, তার হাইড্রোলিসিস অ্যান্ড রিডাকশন রিয়াকশন, তার হাইড্রোলিসিস অ্যান্ড রিয়াকশন, এইটুকু আমাদের আছে। আর তার সঙ্গে হচ্ছে তোমার সিলিকেট, দ্য স্ট্রাকচার অফ ওপেন চেন সিলিকেটস, এটা মূলত আছে। তাহলে ওভারঅল সিলিকেটসটা আমরা আলোচনা করব, এবং সেইখান থেকে তোমার জাস্ট ইউজ অফ জিওলাইটস, এইটা নিয়ে কিছু ডিসকাশন আছে। এই হচ্ছে যেটা আমাদের তোমার পড়ানোর কথা, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শুরুটা করছি গ্রাফিন দিয়ে। আচ্ছা, গ্রাফিনটা দেখলাম যে তোমার এমনিতে ইন্টারনেট বা ইত্যাদি সার্চ করে, তোমাদের বইগুলোতে তো নেই, ইন্টারনেট বা ইত্যাদি সার্চ করে এই গ্রাফিন রিলেটেড যা কিছু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? এবার তোমাদের তো সার্টেনলি অ্যাডভান্স লেভেলে কিছুই আসবে না, তোমাদের যেটা আসবে জাস্ট উপরে যতটুকু বলতে হয় সেটুকুই তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে? সেজন্য আমি ওই জাস্ট খুব ছোট্ট একটা পিপিটি যেটা আমি পেয়েছি সেটা জাস্ট কুইকলি রিড আউট করে নিচ্ছি। দেখবে যে সমস্ত কোশ্চেন পড়বে এখান থেকেই পড়বে। তো এমসিকিউ ধরো ম্যাক্সিমাম সম্ভাবনা হয়তো একটা এমসিকিউ থাকা, তো যা আলোচনা করবো তাতে তুমি এমসিকিউটাকে সলভ করে নিতে পারবে। আর এটা তোমার নিটের সিলেবাসে নেই, বা যেই মেন বা যেই অ্যাডভান্সের সিলেবাসে নেই, কিন্তু 11-এর সিলেবাসের জন্য যতটুকু ইনফরমেশন দেবো তাতে তোমার ব্যাপারটা হয়ে যাবে। তাহলে দেখো, আগের দিনই যেটা বলেছিলাম যে কার্বনের যে বিভিন্ন অ্যালোট্রপস গুলো আছে বা বহু রূপগুলো আছে, সেই অ্যালোট্রপসের মধ্যে যে ক্রিস্টালাইন যে সমস্ত অ্যালোট্রপস গুলো, সেগুলো আমরা মূলত এমফ্যাসিস দিয়েছিলাম। আগের দিন ডায়মন্ড এবং গ্রাফাইট, এই দুটোকে মূলত বলা হয়েছে, এবং তার সঙ্গে ফুলারিনটাকে বলে দেওয়া হয়েছিল। ডায়মন্ড, গ্রাফাইট এবং ফুলারিন, এই তিনটেই মূলত ছিল। এবার কিছু স্পেশাল টাইপ অফ যে কার্বনের যে অ্যালোট্রপ, তার মধ্যে গ্রাফিন একটা। আগের দিন আমি কার্বন ন্যানোটিউব নিয়ে কথাবার্তা বলেছিলাম, আজকে হচ্ছে গ্রাফিন নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলবো। দেখো, এটা হচ্ছে প্রথমে গ্রাফিনটা হচ্ছে, দেখো এমনি গ্রাফাইট যেটা তোমরা দেখেছো, গ্রাফাইটটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, যেটা আমি আগের দিন ছবি এঁকে দেখিয়েছিলাম যে তোমার লেয়ার আছে, কিছু একটা শীট টাইপের 2 ডাইমেনশনাল লেয়ার আছে, এবং লেয়ারগুলো একটার উপরে আর একটা বসানো, তার উপরে আর একটা বসানো। সেখানে কার্বন কার্বন বন্ড লেন্থ 1.42 অ্যাংস্ট্রম ছিল, কিন্তু দুটো লেয়ারের মধ্যে গ্যাপগুলো যে 3.35 অ্যাংস্ট্রম ছিল। সেখানে একটা লেয়ারের উপরে পিচ্ছিল, মানে পিছলে যেতে পারে আর কি। এখানে গ্রাফাইটটা ছিল কিন্তু তোমার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এবং তারই যে 2 ডাইমেনশনাল ভার্সনটা, সেটাই বেসিক্যালি গ্রাফাইন। তাহলে গ্রাফাইনের যে 2 ডাইমেনশনাল ক্রিস্টালাইন অ্যালোট্রপ অফ কার্বন। অ্যালোট্রপ তো কি আগে বলা হয়েছিল, প্রপার্টি অফ কেমিক্যাল এলিমেন্টস টু এক্সিস্ট ইন 2 or more ফর্মস
তাকে অ্যালোট্রোস বলে, সেটা আলোচনা করা হয়েছিল। সিঙ্গেল লেয়ার অফ গ্রাফাইট, সেটাই বেসিক্যালি তোমার গ্রাফিন। যে গ্রাফাইটের যে আগের দিন যে ছবিগুলো এঁকেছিলাম, জাস্ট অনেকগুলো লেয়ার বলা হয়েছে, আমি 3টে লেয়ার যেমন এঁকেছিলাম, এবং বিভিন্ন লেয়ারগুলো তার যে কোনো একটা লেয়ারই বেসিক্যালি তোমার গ্রাফিন। আর এমনি গ্রাফিনের যে তোমার এই যে স্ট্রাকচারগুলো, সেটা কিন্তু তোমার ওই হেক্সাগোনাল স্ট্রাকচার বা হানি কম্ব ল্যাটিসে তৈরি করে। ঠিক আছে, তাহলে কি হলো, একটা 2 ডাইমেনশন ক্রিস্টালাইন অ্যালোট্রপস অফ কার্বন। এটা গ্রাফাইটের যে গ্রাফাইটটা হচ্ছে 3 ডাইমেনশনাল, তার যে কোন একটা পার্টিকুলার লেয়ার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার গ্রাফিন। এবং গ্রাফিনের ক্ষেত্রে হচ্ছে তোমার ওই হেক্সাগোনাল স্ট্রাকচারটা বা হেক্সাগোনাল ল্যাটিসটা তুমি থাকতে পারছো, যাকে বলে যে হানি কম ল্যাটিস। আচ্ছা, গ্রাফিনের সঙ্গে অন্যান্য অ্যালোট্রপস গুলো, তার আমি কম্পারিজনটা এখানে তোমাকে দেখাচ্ছি। দেখো, গ্রাফিন তো 2 ডাইমেনশনাল, আর এইটা হচ্ছে গ্রাফাইট। এটা গ্রাফাইটের স্ট্রাকচারটা খেয়াল করে দেখো, তার যে কোনো একটা লেয়ার কনসিডার করো, সেটাই বেসিক্যালি তোমার গ্রাফিন। শুধু এই লেয়ারটা বা শুধু এই লেয়ারটা বা শুধু এই লেয়ারটা, কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে কি হচ্ছে, অনেকগুলো লেয়ার আছে এবং বিভিন্ন লেয়ারগুলো একে অপরের সঙ্গে ভ্যানডার ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড। তাহলে কোন একটা লেয়ারে কার্বন কার্বন তারা কোভালেন্ট বন্ড দিয়ে অ্যাট্রাক্টেড, যেমন গ্রাফিনের ক্ষেত্রে আছে, গ্রাফাইটের প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে তাই আছে। আর বিভিন্ন লেয়ারগুলো একে অপরের সঙ্গে ভ্যানডার ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড। আচ্ছা, কার্বন ন্যানো টিউব আমরা আগের দিন ছবিতে দেখিয়েছিলাম। বেসিক্যালি গ্রাফিন শীটটাকে তুমি যদি রোল করো, তাহলে তুমি কার্বন ন্যানোটিউবটা পাবে। আর ফুলারিন তুমি দেখেছো, ফুলারিন হচ্ছে তোমার বেসিক্যালি গ্রাফিনটা যদি 3 ডাইমেনশনালি তুমি রোল করো, তাহলে সেটা হয়ে যাবে তোমার ফুলারিন। তার মানে কি হচ্ছে, দেখো, গ্রাফিন সেইটা হচ্ছে একটা বিল্ডিং ব্লক টাইপের। সেই গ্রাফিন লেয়ারগুলো যদি পরপর পরপর করে থাকে, যাদের মধ্যে একে অপরের সঙ্গে ভ্যানডাল অ্যাট্রাকশনটা থাকবে, তখন তোমার গ্রাফাইট তৈরি করবে। এই গ্রাফিন এই 2 ডাইমেনশনাল লেয়ারটা মানে একটা পাতের মতো আর কি, পাতলা পাতের মতো, সেটাকে তুমি রোল করো, তাহলে তুমি কার্বন ন্যানোটিউব পাবে। আর যদি তুমি এই গ্রাফিন যেটা স্ট্রাকচারটা, সেটাকে যদি তুমি একটা স্ফেরিক্যাল, মানে 60টা কার্বন নিয়ে তুমি যদি এখন স্ফেরিক্যাল শেপটা যদি দাও, হ্যাঁ, তাহলে তোমার ওই ফুটবলের মতো যে শেপটা পাচ্ছ, সেটা হচ্ছে বাগমিনিস্টার ফুলারিন বা C60, যেটাকে ইউজুয়ালি তোমার ফুলারিন বলা হচ্ছে। তার মানে গ্রাফিনটা কিন্তু বিল্ডিং ব্লকস। গ্রাফিন থেকেই তুমি গ্রাফাইট তৈরি করতে পারবে, গ্রাফিন থেকেই তুমি কার্বন ন্যানোটিউব তৈরি করতে পারবে, গ্রাফিন থেকে তুমি কিন্তু ফুলারিনটাকে তৈরি করতে পারবে। আচ্ছা, এর ডিসকভারি থেকে স্টাডিজ অন গ্রাফাইট লেয়ার ফর পাস্ট 100 ইয়ার্স। গ্রাফাইট নিয়ে যে কথাবার্তা বা গ্রাফাইটের বিভিন্ন লেয়ার নিয়ে যে কথাবার্তা, সেটা অনেক পুরনো। হ্যাঁ, গ্রাফিন থিওরি ফার্স্ট এক্সপ্লোর্ড বাই পিয়ার ওয়ালস ইন 1947, আর ইট ওয়াজ ডিসকভার্ড ইন 2004 ইন ইউকে। আচ্ছা, এর যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, আচ্ছা, ইলেকট্রিক্যাল প্রপার্টিজগুলো বুঝতে একটু তোমার অসুবিধা হবে। এটা ইলেকট্রিক্যাল প্রপার্টিজটা আসলে গ্রাফিনে খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিক্যাল এবং তোমার থার্মাল যে প্রপার্টিজগুলো, সেটা তোমার একটু বুঝতে অসুবিধা হবে, তবু আমি জাস্ট ওখানে বলছি। দ্য ফার্মি লেভেল ক্যান বি চেঞ্জ বাই ডোপিং টু ক্রিয়েট এ মেটেরিয়াল দ্যাট ইজ বেটার অ্যাট কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। এই যে ফার্মি লেয়ার ইত্যাদিগুলো, সে মেটালিক বন্ডিং যখন পড়ানো হবে, তখন তোমাকে সেগুলোকে বোঝানো হবে। শুধু ইনফরমেশন হিসেবে মনে রাখো, experimental grapheme's electron mobility is 15,000 centimeter square by volt second, and theoretical potential limits হচ্ছে 2 লাখ সেন্টিমিটার স্কোয়ার বাই ভোল্ট সেকেন্ড। এগুলো তোমার একটু বুঝতে অসুবিধা, এগুলো সব পরে ভালো করে মানে বুঝবে, যখন আমাদের এর করসপন্ডিং, যখন মেটালিক বন্ডিং, সেমিকন্ডাক্টর ইত্যাদি বলবো, তখন তুমি বুঝতে পারবে। গ্রাফিন ইলেকট্রনস আর লাইক photons in mobility due to lack of effective electron and hole mass, আর these charge carriers are able to travel sub-micrometer distance without scattering. জাস্ট এখানে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ কিছু বলা হয়েছে, কোনোটাই তোমার মাথায় থাকবে না, জাস্ট ইনফরমেশন হিসেবে আমি বলে রাখলাম। আচ্ছা, মেকানিক্যাল স্ট্রেংথটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রাফিনের ক্ষেত্রে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো, এই যে কার্বন কার্বন বন্ড লেন্থ 142 ন্যানোমিটার বা 1.42 অ্যাংস্ট্রম, এবং এই বন্ডগুলো হচ্ছে ভেরি স্ট্রং। যেটা গ্রাফাইটের ক্ষেত্রে বলা হয়েছিল, যে এক একটা যে লেয়ারে যে কার্বন কার্বন এই লিঙ্কেজগুলো, তারা বেসিক্যালি কনজুগেশনে থাকছে এবং ওয়েল এক্সটেন্ডেড থাকছে। এখানে এই কার্বন কার্বন বন্ডগুলো কোভালেন্ট বন্ড, এবং এই বন্ডগুলো এক্সট্রিমলি শক্ত, যেটা হচ্ছে তোমার তোমার 142 পিকোমিটার, মানে বা 0.142 ন্যানোমিটার বা 1.42 অ্যাংস্ট্রম সেটা হয়। স্ট্রংগেস্ট মেটেরিয়াল এভার ডিসকভার, জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করে, এত পাতলা একটা শীট, মানে বেসিক্যালি মনো অ্যাটমিক একটা শীট তৈরি হচ্ছে, সেটা কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মেটেরিয়াল এভার ডিসকভার।
মানে এতটা শক্ত যে এত, তুমি জাস্ট ভাবো যে একটা প্রচন্ড পাতলা একটা লেয়ার, তার উপর দিয়ে হাতি হেঁটে চলে যাবে, কিচ্ছু হবে না তার, এতটাই যেটা শক্ত। ultimate tensile strength of 130 gigapascal compared to 400 megapascal for structural steel। তুমি ভাবো, জাস্ট এটা কম্পেয়ার করো, যেখানে তোমার এই যে কতটা প্রেসার সহ্য করতে পারে, যেখানে স্টিলের জন্য 10 to the power মানে 400 মেগাপাস্কাল, মানে 400 ইন্টু 10 to the power 6 পাস্কাল। আর হোয়ারাজ এখানে দেখতে পাচ্ছ কি 130 গিগাপাস্কাল, তাহলে কত গুণ যা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, মানে জাস্ট কত গুণ আর কি, মানে তুমি যদি সেভাবে দেখো প্রায় 300 টাইমস, মানে একটা স্টিল যা তার যা স্ট্রেংথ, তারপর 300 টাইমস আর কি। হ্যাঁ, মানে এক্সট্রিমলি স্ট্রং সেটা। আর প্রচন্ড হালকা মানে তোমার দেখো, মানে ভেরি লাইট অ্যাট 0.77 মিলিগ্রাম পার স্কোয়ার মিটার, মানে 1 মিটার বাই 1 মিটার যদি একটা গ্রাফিন শীট নাও, তার ওজন হবে 0.77 মিলিমিটার। মানে পেপার ইজ 1000 টাইমস হেভিয়ার। মানে তুমি একটা জাস্ট নর্মালি ওই যে প্রিন্ট আউট নেওয়ার তুমি পেপার যদি কনসিডার করো, ভাবো তোমার ওই 1000টা গ্রাফিন শীট নিলে তোমার একটা পেপারের মতো মোটা হবে। জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো, মানে একটা একটা এই যে কাগজ, যে কাগজের 1000 ভাগের 1 ভাগ পাতলা একটা লেয়ার, তার উপর দিয়ে হাতি হেঁটে চলে যাবে, তার কিচ্ছু হবে না, যেটা হচ্ছে নর্মাল একটা স্টিলের থেকে প্রায় 300 গুণ শক্ত। ঠিক আছে, সিঙ্গেল শিট অফ গ্রাফিন ক্যান কভার এ হোল ফুটবল ফিল্ড হোয়াইল ওয়েইং আন্ডার 1 গ্রাম। তাহলে ভাবো 1 গ্রামের থেকে কম কোন একটা গ্রাফিন শীট তুমি নিলে, এবারে গ্রাফিন শীটের ক্ষেত্রে যখন সে মনোঅ্যাটমিক লেয়ার যখন তৈরি করছে, সেইটা যদি তুমি একটা ফুটবল গ্রাউন্ড, যেখানে ভাবো হয়তো 120 মিটার লম্বা, 80 মিটার চওড়া বা 100 মিটার চওড়া এরকম একটা ফুটবল গ্রাউন্ড, সেটাকে তুমি কিন্তু পুরো কভার করে ফেলতে পারছো। তার মানে বুঝতে পারছো যে ওটা কতটা পাতলা, এক্সট্রিমলি পাতলা, মানে মনোঅ্যাটমিক লেয়ার তৈরি হয় বেসিক্যালি। আচ্ছা, অলসো গ্রাফিন ইজ ভেরি ফ্লেক্সিবল ইয়েট ব্রিটল, প্রিভেন্টিং স্ট্রাকচারাল ইউজ। এটা, হ্যাঁ, মানে আসলে যেটা হচ্ছে যে এটা মানে মানে এটা হচ্ছে তোমার এটা তোমার প্রচন্ড ফ্লেক্সিবল। হ্যাঁ, এবং তার সঙ্গে যদি সে মানে ভঙ্গুর হয়ে যায়, তাহলে তুমি তাকে স্ট্রাকচার ইউজ হিসেবে ব্যবহার করতে অসুবিধে। সেই জন্য তোমাকে যেটা করতে হয়, ওই ব্রিটল ভাবটাকে তোমার জাস্ট কোনোভাবে কমাতে হবে, তার জন্য অনেক রকমের ইম্পিউরিটি এসব অ্যাড করতে হয়, সেগুলো পরে দেখতে হচ্ছে। তার মানে যেটা হচ্ছে গ্রাফিনের ক্ষেত্রে একটা মূল তার স্ট্রেংথ, সেটা হচ্ছে যে প্রচন্ড তোমার তার মানে 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 ইভেন স্টিলের থেকেও প্রায় 300 টাইমস মোর স্ট্রং হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রচন্ড পাতলা, প্রচন্ড লাইট আর স্ট্রংগেস্ট মেটেরিয়াল এভার ডিসকভার। এটা আচ্ছা, অপটিক্যাল প্রপার্টিসটাও সেটা মাথায় থাকবে না, 2-4টা কথাবার্তা বলা। অ্যাবজর্বস 2.3% হোয়াইট লাইট, অপটিক্যাল ইলেকট্রনিক্স অ্যাবজর্ব লেস দ্যান 10% হোয়াইট লাইট। তার মানে দেখো, সেখানে অপটিক্যাল ইলেকট্রনিক্স অ্যাবজর্ব যেখানে লেস দ্যান 10% হোয়াইট লাইট, সেখানে এইটা তোমার 2.3% হোয়াইট লাইট অ্যাবজর্ব করছে, হাইলি কন্ডাক্টিভ, স্ট্রং অ্যান্ড ফ্লেক্সিবল। ঠিক আছে, এইটা। আর আদার অ্যাপ্লিকেশনের মধ্যে, হ্যাঁ, ওএলইডি টেকনোলজিস, বডি আর্মার, লাইট ওয়েট এয়ারক্রাফট বা ভেহিকেল তৈরি করতে কাজে লাগছে, ফটোভোল্টেইক্স, সুপার কন্ডাক্টর, ফিল্ট্রেশন, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এছাড়া অপটিক্যাল ইলেকট্রনিক্স, টাচ স্ক্রিন, এলটিডি, ওএলইডি ইত্যাদি ইত্যাদি, কম্পোজিটস, এনার্জি স্টোরেজ ইত্যাদি বিভিন্ন পারপাসে হচ্ছে গ্রাফিনটা তোমার ব্যবহৃত হয়। তাহলে সামারি করছি কিভাবে, গ্রাফিন এ সিঙ্গুলার লেয়ার অফ গ্রাফাইট has been discovered to have unique properties. The high mobility and ability to travel short distance without scattering makes it one of the best material for electrical applications. Graphene's mechanical and optical properties also allow it to use to go beyond electrical applications. এইটা এই হচ্ছে সামারি হয়ে গেল। তাহলে কনক্লুশন কি হচ্ছে, গ্রাফাইট had been studied for over 100 years, but Jane and Novoselov found how to isolate it to be graphene and some application for its use. The reason graphene is such a beneficial material is due to its
2D like nature and short and strong bonds. It has a super high conductivity and has an electron mobility of 15,000 centimeter square. মানে electron mobility তুমি পরে শিখবে আর কি by volt second. It is the strongest material ever discovered. However, its brittle nature cannot be used structurally. এটা only to help reinforce. One of the most common current uses of graphene is in OLED. ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অপটিক্যাল এলইডি বা ওএলইডি, লাইট এমিটিং ডায়োড, অপটিক্যাল লাইট এমিটিং ডায়োড হিসেবে এটা তুমি ব্যবহার করতে পারছো। তাহলে এই হচ্ছে গ্রাফিন নিয়ে জাস্ট একটু কথাবার্তা যেটা বলা সেটা আমরা বলে নিলাম। তাহলে দেখো এই গ্রাফিন সম্বন্ধে জাস্ট ওই মানে এমসিকিউতে তোমার এই মূলত গ্রাফিন যে মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি, যেটা আমি এইখানে এই একটা দুটো স্লাইডের মধ্যে বলে দিয়েছি, আর তার যে কিছু পিকুলিয়ার প্রপার্টিজ আছে আর কি, সেইগুলো জাস্ট একটুখানি দেখে নাও। ঠিক আছে, গ্রাফিন সম্বন্ধে একটু মোটামুটি ধারণা তৈরি হলো, হয়েছে? ঠিক আছে, এক সেকেন্ড। আচ্ছা, এবারে যে কার্বনের যে দুটো আছে তোমার, দুটো অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুটো এবার একটুখানি তোমাদের দেখতে হবে। ফোনটা হ্যাং মতো করে গেছে, দাঁড়া। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো কথা? ফোনটা আসলে চার্জে দিয়ে দিলাম, তাহলে আবার বন্ধ হয়ে গেলে সমস্যা হয়। আচ্ছা দেখো, এবারে যেটা তোমার কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, সেটা নিয়ে জাস্ট সামান্য কিছু কথাবার্তা একটু আমাদের জানতে হবে। কার্বন মনোক্সাইডটা তোমার তো মানে একটা কালারলেস গ্যাস, এবং তার স্ট্রাকচারটা হচ্ছে সিও। মানে it has one carbon atom which is covalently bonding to one oxygen atom. It is also known as carbonic oxide or carbon oxide. It is a toxic gas. It is odorless and has no taste. It is a poisonous gas that when inhaled causes কি এটা অ্যাসফাই কি এটা এটা কি বলে, এটা অ্যাসফিক্সেশন নাকি, অ্যান্ড ড্যামেজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমস। এটা মানে যেটা হয় আর কি, ওই যে মানে কার্বোমিনো হ্যামোগ্লোবিন তৈরি করে না, তৈরি করে হচ্ছে তোমার মানুষ মারা যায়। হোয়েন ইট কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন ইট ফর্মস কার্বক্সি হিমোগ্লোবিন। ইট ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল ফর নার্ভাস ফর ভেরিয়াস অপারেশন। হ্যাঁ, ইট ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল ফর ভেরিয়াস অপারেশন। এগুলো তাহলে এই কথাগুলোই আবার পরে তোমার ভালো করে লেখা আছে, সেটা আমরা পরে দেখছি আর। আচ্ছা, কার্বন মনোক্সাইড তার মলিকুলার ওয়েট 28, ডেনসিটি হচ্ছে 789 কেজি পার মিটার কিউব, বয়লিং পয়েন্ট -109 to 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, মেল্টিং পয়েন্ট হচ্ছে -205 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আচ্ছা, কার্বন মনোক্সাইড এ কম্পাউন্ড কন্টেনিং কার্বন and oxygen is colorless and odorless gas which burns with pale blue flame. It is a highly toxic gas as it is poisonous to all organisms carrying hemoglobin. This happens because carbon monoxide replaces oxygen from the hemoglobin part of the blood and binds to it
forming carboxyhemoglobin, thus less oxygen is transported to body cells and tissues. Moreover, the vital organ such as the brain and heart receive very fewer amount of oxygen, hence causing drowsiness or even death. তাহলে মানে কার্বন মনোক্সাইডের যে ওয়ান অফ দ্য যেটা ডেঞ্জারাস সাইড যেটা আর কি, হ্যাঁ, সে কার্বন মনোক্সাইড ইনহেল করে, মানে সেটা সেই একটা সেই সিনেমা হয়েছিল খারিজ বলে একটা সিনেমা হয়েছিল, যেখানে একটা ছেলেকে আর কি তোমার সেই শীতকালে সে যে ঘরে সে কয়লার আঁচ দেয় আর কি, সেই ঘরে সে ঘুমিয়ে পড়েছিল, সে কার্বন মনোক্সাইড ইয়ে করে মানে পয়জনাস হয়ে গিয়ে সে মারা যায় আর কি। কার্বন মনোক্সাইড সেই দেশ থেকে ডেঞ্জারাস, এবং কেন ডেঞ্জারাস তাকে এখানে পরিষ্কারভাবে জাস্ট লেখা হলো। আমি বায়োলজি যতটা বুঝি না, যতটুকু লেখা আছে আমি ততটুকু বললাম, ঠিক আছে। ইট ইজিলি মিক্সেস উইথ এয়ার and is slightly denser than air. It is a neutral oxide and gives out carbon dioxide when allowed to burn in presence of oxygen. কার্বন মনোক্সাইড যথেষ্ট পরিমাণ অক্সিজেনের প্রেজেন্সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তখন সেটা অ্যাসিডিক হয়ে যায়। It is sparingly soluble in water, but it is soluble in solvent like benzene and ethanol. তো দেখো এই কার্বন মনোক্সাইডের যে কিছু প্রপার্টি, সেই প্রপার্টিস গুলো আবার এখানে তোমার আলাদা করে উল্লেখ করে দেওয়া হলো আর কি। তাহলে কি কি প্রপার্টি গুলোর কথা বলা হচ্ছে? কার্বন মনোক্সাইড দেখো, সেখানে তো কার্বন অক্সিজেন আছে, তার কালার নেই, অর্ডারলেস গ্যাস, হ্যাঁ, এবং সে যখন মানে মানে পড়ে আর কি, তখন সে পেল ব্লু ফ্লেম তৈরি করে। সে হিমোগ্লোবিনের সাথে রিয়াকশন করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করছে, সেখানে অক্সিজেন ট্রান্সপোর্ট ব্যাঘাত করছে, সেখানে ব্রেন বা হার্ট সেখানে অক্সিজেন বেশি পৌঁছাচ্ছে না বলে কিরকম ভাবে ড্রাউজিনেস আসতে পারে এবং ইভেন ডেথ হতে পারে। সে এয়ার মানে এমনি এয়ারের সঙ্গে দারুণভাবে মিশে যাচ্ছে, নর্মাল এয়ার থেকে একটু বেশি ভারী এটা। আর এটা নিউট্রাল অক্সাইড, এটা হচ্ছে নিউট্রাল অক্সাইড। আর সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেনের প্রেজেন্সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এটা তোমার স্প্যারিংলি সলেবল ইন ওয়াটার, কিন্তু বেনজিন এবং ইথানলে দারুণভাবে সলেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, কার্বন মনোক্সাইডের প্রিপারেশন হচ্ছে এইরকম ভাবে, তোমার দেখো তুমি বাই দ্য রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড উইথ কোক, এমনি কার্বনকে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের অক্সিজেনের প্রেজেন্সে তুমি গরম করো, তাহলে নর্মালি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তখন তোমাকে কি হবে, এক্সেস কোক দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে আবার এক্সেস কোকের রিয়াকশনে তোমার কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যায়। মানে এমনিতে দেখো, এমনিতে কি করে, এমনি যে সমস্ত বইয়ে তোমাদের যেগুলো লেখা থাকে সেটা হচ্ছে এরকম, তুমি কার্বন নিয়েছো, কার্বন দ্বারা কোক অবস্থায় তুমি কার্বনকে নিয়েছো, সলিড অবস্থায় তুমি ধরে নিলে, সে তাকে অপর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের প্রেজেন্সে তুমি তার দহন করছো, মানে অক্সিজেনটা তুমি কম পরিমাণ নিচ্ছ। অক্সিজেন যদি তুমি কম পরিমাণ নাও, সেখান থেকে তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, ব্যালেন্স করলে এটা 2 হচ্ছে, এটা 2 হচ্ছে। এখানে কিন্তু অক্সিজেনটা নিতে হবে হচ্ছে অল্প পরিমাণ, মানে অক্সিজেন কিন্তু যথেষ্ট পরিমাণ নিলে হবে না, মানে এটা হচ্ছে লিমিটেড অ্যামাউন্ট অফ অক্সিজেন। লিমিটেড অ্যামাউন্ট অফ অক্সিজেনের প্রেজেন্সে এই কার্বনের সঙ্গে অক্সিজেনের রিয়াকশনে কার্বন মনোক্সাইড তোমার তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এইটাকে অল্টারনেটিভলি আমি এইরকম ভাবে জন্য করতে পারছি যে যদি বেশি পরিমাণ অক্সিজেন দিত তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যেত। কিন্তু কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, সেটা সেখানে তো +4 অক্সিডেশন স্টেট, আর কার্বন মনোক্সাইড যে +2 অক্সিডেশন স্টেট। মানে কার্বন ডাইঅক্সাইডকে তুমি যদি যথেষ্ট পরিমাণ কার্বন দিয়ে তার যদি রিডাকশন করো, তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যায়। আচ্ছা, আর একটা হতে পারে যে কার্বন ডাইঅক্সাইডকে জিঙ্ক দিয়ে রিডাকশন করতে পারো, কার্বন ডাইঅক্সাইড প্লাস জিঙ্ক, সেখান থেকে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড তৈরি হয়ে গেল। বাই দ্য রিডাকশন অফ অক্সাইডস অফ হেভি মেটালস উইথ কার্বন, জিঙ্ক অক্সাইড তাকে কার্বন দিয়ে রিডাকশন করলে তুমি জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। বা আয়রন অক্সাইড, ফেরিক অক্সাইড, তাকে যথেষ্ট কার্বনের প্রেজেন্সে যদি তুমি রিডাকশন করো, তোমার কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এবারে তোমার আরো কতগুলো ভাবে তোমার কার্বন মনোক্সাইড তৈরি করা যেতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি এগুলো জাস্ট সিম্পলি যে মেথডগুলো বললাম, ডিরেক্টলি কার্বন ডাইঅক্সাইডকে কখনো কার্বন দিয়ে, কার্বন ডাইঅক্সাইডকে কখনো জিঙ্ক দিয়ে, জিঙ্ক অক্সাইডকে কার্বন দিয়ে, ফেরিক অক্সাইডকে কার্বন দিয়ে রিডাকশন করে তুমি কার্বন মনোক্সাইডকে তৈরি করতে পারছো। আর একটা ভীষণ কমন মেথডটা হচ্ছে কার্বনকে জাস্ট অল্প লিমিটেড পরিমাণ অক্সিজেনের প্রেজেন্সে যদি কম্বাসন করা, তাহলে কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যায়।
আচ্ছা, আর একটা যেটা করা যেতে পারে, স্মল স্কেলে যদি কার্বন মনোক্সাইড তৈরি করা যায়, ইন্ডাস্ট্রিয়ালি তুমি করতে পারবে না। ধরো তুমি ফর্মিক অ্যাসিড নিলে, হ্যাঁ, সেইখানে যদি তুমি জাস্ট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের একটা গুণ আছে, সে কি করে জলটাকে পুরো টেনে নিয়ে নেয় আর কি। হ্যাঁ, আর এখানে টেম্পারেচার লাগছে ধরো 373 কেলভিন মোটামুটি টেম্পারেচার দিচ্ছে, তাহলে দেখা যাচ্ছে কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, সে বেসিক্যালি ফর্মিক অ্যাসিড থেকে জলটাকে জাস্ট বের করে নিচ্ছে। ঠিক আছে, এইটা একটা প্রিপারেশন, কার্বন মনোক্সাইড তৈরির প্রিপারেশন। আচ্ছা, আর একটা হতে পারে তুমি জাস্ট কার্বন সলিড অবস্থায় নাও, তাতে স্টিম নাও, H2O গ্যাস অবস্থায় নিচ্ছ, মানে স্টিম অবস্থায় তুমি নিচ্ছ, এইটা করে তুমি জাস্ট যেটা পাবে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস পাবে। যদি প্রচন্ড তাকে হিট দাও, কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হলো, প্লাস হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। তাহলে কার্বন সেটা তুমি নিয়েছো, কমার্শিয়াল কেলে এটা ব্যবহার করা যেতে পারে আর কি। হ্যাঁ, মানে হট কোক তুমি নিয়েছো, সেখানে স্টিম তুমি দিচ্ছ, প্রচন্ড হিট দিতে হয়। প্রচন্ড হিট মানে 473 থেকে মোটামুটি হবে 1273 কেলভিন। এতটা হিট দিলে এই কার্বন মনোক্সাইড এবং অক্সিজেনের যে ইকুইমোলার মিক্সচারটা তৈরি হচ্ছে, তাকে বলা হয় ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসটা যে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, সেই গ্যাসের ইকুইমোলার মিক্সচার হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াটার গ্যাস, এটা। আর আরেকটা হতে পারে তোমার, এই ধরো কার্বন তুমি নিলে সলিড অবস্থায়, তার সঙ্গে অক্সিজেন গ্যাস তুমি নিয়েছো, অক্সিজেন গ্যাস নিয়েছো, আর তার সাথে ধরো তুমি নাইট্রোজেন গ্যাস নিলে, কার্বন অক্সিজেন নাইট্রোজেন, এরা রিয়াকশন করছে, তাহলে 1273 কেলভিন টেম্পারেচারে রিয়াকশনস করে তোমার তৈরি করছে 2CO গ্যাস, প্লাস হচ্ছে তোমার 4N2 গ্যাস, 4N2 গ্যাস, এইটা। আচ্ছা, এই থেকে এটা তৈরি হলে একে বলা হচ্ছে তোমার প্রডিউসার গ্যাস, দিস ইজ দ্য প্রডিউসার গ্যাস। এই ইনফরমেশনগুলো আমি এখানে বলে রাখলাম। ওয়াটার গ্যাস, তার কম্পোজিশনে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন থাকে, আর প্রডিউসার গ্যাসে হচ্ছে কার্বন মনোক্সাইডের সঙ্গে তোমার নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো দেখো অ্যাট দ্য সেম টাইম কিন্তু কার্বন মনোক্সাইডের প্রিপারেশনের যে রিয়াকশন, তার মধ্যেও কিন্তু এটা তোমার পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখছি। হলো। আচ্ছা, কার্বন মনোক্সাইড সম্বন্ধে আরো কতগুলো কথা, যে কার্বন মনোক্সাইড তার ইউজেস কি। ইট ইজ ইউজড ইন দ্য প্রোডাকশন অফ মিথানল, ইট ইজ ইউজড ইন দ্য প্যাকেজিং অফ ফ্রেশ মিট প্রোডাক্ট সাচ as fish, beef, etc. It is used as a strong reducing agent. It is used in ইনফ্রারেড লেজার, যখন লেজার পড়বে ভবিষ্যৎ তখন তুমি জানবে। ইট ইজ ইউজড ইন বেভারেজেস অ্যান্ড ফুড লাইক জ্যাম অ্যান্ড কোলা টু অ্যাসিডিফাই দেম। ইট ইজ ইউজ টু রিমুভ রাস্ট ফ্রম দ্য সারফেস অফ মেটালস। ঠিক আছে, এটা। আচ্ছা, এর মধ্যে এই যে রিডিউসিং এজেন্ট হিসেবে এটাকে দারুণভাবে ব্যবহৃত হয়। এই রিডিউসিং এজেন্ট হিসেবে যে ব্যবহৃত হচ্ছে, তার দু একটা এক্সাম্পল আমি একটুখানি বলে নিই। ধরো ফর এক্সাম্পল তুমি যদি ফেরিক অক্সাইড নাও, FeTO3 সলিড অবস্থায় নিলে, তার সঙ্গে কার্বন মনোক্সাইডের রিয়াকশন ঘটছে, কার্বন মনোক্সাইডের রিয়াকশন করছে, তার জন্য তোমাকে হিট দিতে হচ্ছে। হিট যে তৈরি হচ্ছে, দেখো এই আয়রন তৈরি হয়ে গেল, আয়রনটা আলাদা করে তৈরি হয়ে গেল, আর CO2 গ্যাস তৈরি। দেখো এখানে এই +3 অক্সিডেশন থেকে 0 এলো, এটা রিডাকশন হলো। আর এখানে +2 থেকে +4 এ এলো, এটা তোমার অক্সিডেশন হলো। তাহলে কার্বন মনোক্সাইড তার নিজের অক্সিডেশন হচ্ছে, সে কার্বন মনোক্সাইডে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, নিজের অক্সিডেশন হচ্ছে, সে কি করছে, অপরকে রিডিউস করছে। সেজন্য এখানে অ্যাকচুয়ালি তার রোলটা হচ্ছে রিডিউসিং এজেন্টের রোল সে প্লে করছে, এটা। আচ্ছা, এছাড়া তুমি ধরো জিঙ্ক অক্সাইড নিয়েছো সলিড, তাকে যদি কার্বন মনোক্সাইড গ্যাস সেইটা দিয়ে তুমি রিয়াক্ট করো, অর্থাৎ হিট দিচ্ছ, মানে হিটটাকে ডেল্টা দিয়েও লেখা হয় বা এমনি বানান করে তুমি লিখে দিতে পারো, তুমি হিট দিচ্ছ,
থেকে তৈরি হচ্ছে জিঙ্ক মেটাল তোমার তৈরি হয়ে যাচ্ছে সলিড, প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে গেল, ব্যালেন্স করলে তোমার এইটা থেকে যাচ্ছে। এখানে +2 থেকে +4 হলো, যেটা বেসিক্যালি তোমার অক্সিডেশন। আর জিঙ্ক অক্সাইড +2 থেকে 0-তে যাচ্ছে, যেটা হয়ে গেল তোমার রিডাকশন। তাহলে এই যে রিয়াকশনগুলো লেখা হলো, যেখানে অ্যাকচুয়ালি কার্বন মনোক্সাইডটার সে রিডিউসিং এজেন্টের রোল প্লে করছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ইউজ অফ কার্বন মনোক্সাইড আরেকবার জাস্ট এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে তো এটা এখানে কতগুলো বলে দিয়েছি যে কার্বন মনোক্সাইড অলসো কল্ড অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল গ্যাস বিকজ ইট ক্যান বি এক্সটেন্সিভলি ইউটিলাইজড অ্যাজ এ ফুয়েল ইন দ্য ফর্ম অফ ওয়াটার গ্যাস অ্যান্ড প্রডিউসার গ্যাস। এই যে ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস তৈরি হচ্ছে, সেখানে কার্বন মনোক্সাইডের সঙ্গে হাইড্রোজেন বা কার্বন মনোক্সাইডের সঙ্গে নাইট্রোজেন যা জুড়ে আছে, তারা হচ্ছে ফুয়েল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু the most important use of carbon monoxide is because of its reducing action. It can be used as a reducing agent, as it can be used in the extraction of metal from the respective ores. It is having a high affinity with oxygen, hence helps in the removal of oxygen from the metal oxide to form metals. কার্বন ডাইঅক্সাইড অলসো ইভলভ ডিউরিং দিস প্রসেস। দেখো এই যে এক্সাম্পলটা আগে লিখেছি, সেটা এখানে আবার বলেছি। হ্যাঁ, এখানে ধরো তোমার যে আয়রনের যে ওর্সটা আর কি, সেটা হচ্ছে Fe2O3। এখানে একটা কি একটা এক্সট্রা পড়ে গেছে, এখানে এসটা একটা কি পড়ে গেছে, মানে যেটা আমি এর আগে বলেছি আর কি, সেই এক্সাম্পলটা এখানে আবার তোমার দেয়া হবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার কার্বন মনোক্সাইড সংক্রান্ত আরো দু একটা কোশ্চেন সেখানে জাস্ট বলা হয়েছে। হোয়াই কার্বন মনোক্সাইড ইজ ডেঞ্জারাস, হোয়াট অ্যাপ্লায়েন্সেস ক্যান কজ কার্বন মনোক্সাইড, how does carbon monoxide affect the human body, can you recover the carbon monoxide poisoning, how do you get rid of carbon monoxide। তাহলে এই টাইপের কিছু জাস্ট নর্মাল ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কিছু থাকে, সেগুলো এখানে বলা হয়েছে। এটা তোমাদের দিয়ে দেবো, তোমরা একবার জাস্ট রিডিং পড়ে নেবে। চল, আচ্ছা এবারে চলে এসে তোমার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের জেনারেল স্টেটমেন্টগুলো এখানে আর পড়ছি না। দেখো তুমি এবারে কার্বন ডাইঅক্সাইড তুমি তৈরি করবে কি করে। দেখো, কার্বন ডাইঅক্সাইড তৈরি করার অনেক মেথড আছে। যেটা সিম্পলেস্ট মেথড সেটা হচ্ছে কার্বনকে, মানে কোককে তুমি এক্সেস অ্যামাউন্টের অক্সিজেনের প্রেজেন্সে তুমি জাস্ট ওটাকে দহন করো। ঠিক আছে, মানে কম্বাসন করো। কম্বাসন করলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। এখানে অক্সিজেন শুড বি ইন এক্সেস, অক্সিজেনটা তুমি এক্সেস পরিমাণ নেবে। আচ্ছা, এছাড়া যে কোনো মেটাল কার্বনেট, তাকে যদি তুমি হিট দাও, তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়। ক্যালসিয়াম কার্বনেট তুমি হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট রাস্তা। আচ্ছা, এছাড়া যেটা হতে পারে যা, মানে তুমি কোনো একটা কার্বনেটকে যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড বা ডাইলিউট অ্যাসিড দিয়ে যদি তুমি ডাইলিউট অ্যাসিড যদি দাও, তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়। তাহলে এমনিতে ক্যালসিয়াম কার্বনেট টাইপের যারা আছে, তাদেরকে হিট দিলেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। আর সোডিয়াম কার্বনেট এই টাইপের যাদেরকে তুমি নিচ্ছ, তাদেরকে ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করলে সোডিয়াম সালফেট প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। আর প্রথম যেটা বললাম, কার্বন অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে এমনিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি তোমার করছে, এটা। আচ্ছা, এছাড়া আরো দু একটা সিচুয়েশন আমি একটুখানি বলে নিই। ধরো দু একটা এক্সাম্পল, মানে আমি যেমন এখানে ক্যালসিয়াম কার্বনেটকে সরাসরি হিট করে যেমন কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে, আবার এরকমও হতে পারে ক্যালসিয়াম কার্বনেট সলিড, তাকে কিন্তু যদি ডাইলুট HCl দিয়ে তুমি রিয়াকশন করাও, ডাইলুট HCl দিয়ে তুমি রিয়াকশন করাও, তাহলে কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমার তৈরি হতে পারে। আচ্ছা, এবারে কার্বনকে যেমন তুমি অক্সিজেনের প্রেজেন্সে দহন করছো বলে যেমন কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে, আবার কোন একটা অন্য হাইড্রোকার্বন ধরো নিলে, তুমি মিথেনকে নিয়েছো, ধরো মিথেনকে নিয়েছো, সেটাকে তুমি যদি এক্সেস অ্যামাউন্ট অক্সিজেনের প্রেজেন্সে দহন করো, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস জলীয় বাষ্প তৈরি হয়, H2O জলীয় বাষ্প তোমার এ হলে, মানে ব্যালেন্স করলে হচ্ছে 2O2 হবে, এখানে 2O2 হলো,
সেটা হচ্ছে CO2, সেটা হচ্ছে 2H2 হচ্ছে, মানে যে কোনো একটা হাইড্রোকার্বনের কম্বাসনে কিন্তু সবসময় কার্বন ডাইঅক্সাইড তোমার তৈরি হয়। মানে এটা হচ্ছে তোমার, এটাকে অনেক সময় বলে কম্বাসন অফ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে তুমি যদি রিকুইজিট অ্যামাউন্টের সরি, মিথেন একটা হাইড্রোকার্বন, এছাড়া আরো অন্যান্য হাইড্রোকার্বন গুলো তোমার চলবে। কম্বাসন অফ হাইড্রোকার্বন, যে কোনো হাইড্রোকার্বনকে রিকুইজিট অ্যামাউন্টের অক্সিজেনের প্রেজেন্সে তুমি যদি পোড়াও, তাহলে সেখান থেকে তুমি কার্বন ডাইঅক্সাইড পেতে পারো। তাহলে দেখো আমি কতগুলো মেথড বললাম, যে মেথড দিয়ে তুমি অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডটাকে তৈরি করতে পারো। তাহলে এই প্রিপারেশনটা দরকার, তুমি সেটা করলে। আচ্ছা, তার যে বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ গুলো এখানে সামারাইজ করে দেওয়া আছে। হ্যাঁ, তার মোলার মাস বলে দেওয়া আছে, তার ডেনসিটি বলে দেওয়া আছে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বলে দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া আছে। কার্বন তোমার ডাইঅক্সাইডকে অনেক সময় কার্বনিক অ্যানহাইড্রাইড বলা হয়, কারণ আমি পরে পড়বো যে ধরো তুমি যদি কার্বনিক অ্যাসিড নাও H2CO3, সেইখান থেকে যদি তুমি জলটাকে বাদ দিয়ে দাও, পড়ে থাকে কত, তখন কার্বন ডাইঅক্সাইড পড়ে থাকে। মানে আসলে কার্বন ডাইঅক্সাইড সে জলের সঙ্গে মিশে গিয়ে H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি করে। তার মানে কার্বনিক অ্যাসিড থেকে জল বেরিয়ে গেলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাচ্ছে, বলে এটাকে কার্বনিক অ্যানহাইড্রাইড বলা হয়। এটাকে অনেক সময় ড্রাই আইস বলা হয়। সলিড যে কার্বন ডাইঅক্সাইড সেটাকে বলে ড্রাই আইস। আর এটা কার্বনিক অ্যাসিড গ্যাস, কারণ কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করে কার্বনিক অ্যাসিডটাকে তৈরি করে বলে। ড্রাই অ্যাসিড ডাইসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হেনরিজ ল কনস্ট্যান্ট, যেটা মানে কোন একটা ধরো লিকুইডে এই কার্বন ডাইঅক্সাইড কতটা ডিজলভ করে, ধরো জলেতে কার্বন ডাইঅক্সাইড কতটা ডিজলভ করে আর কি। হ্যাঁ, সেখান থেকে হেনরিজ ল আছে, সেই হেনরিজ ল কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়া আছে। জলের সলিবিলিটির ভ্যালুটা বলে দেওয়া আছে 0.9 ভলিউম বাই ভলিউম। 1 লিটার জলে 0.9 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে তোমার ডিজলভ করতে পারে 20°C। আমি কতগুলো ফিজিক্যাল প্রপার্টিজ সেখানে বললাম। আচ্ছা, এবারে কার্বন ডাইঅক্সাইডের যে কেমিক্যাল রিয়াকশন একটুখানি দেখে নেওয়া দরকার। যে কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর তার মানে পরিষ্কার বোঝা গেল এটা কিন্তু অ্যাসিড অক্সাইড বা অ্যাসিডিক অক্সাইড। অক্সাইডগুলো হয় না, অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, অ্যাম্পোটেরিক অক্সাইড। আগের দিন যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা বলেছিলাম, অ্যাম্পোটেরি। এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিডিক অক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে রিয়াক্ট করে কার্বনিক অ্যাসিডটা তৈরি করে। ঠিক আছে, কার্বনিক অ্যাসিড সাথে H+ আর HCO3- তোমার দেবে। হ্যাঁ, এইটা তো তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তোমার রিয়াকশনের মধ্যে পড়ে। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইডের কিন্তু মেন ফাংশন আর কি, সেখানে এই কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে সে তোমার তৈরি করে, গ্লুকোজ তৈরি করে, C6H12O6 বা 6O2। এবারে এই রিয়াকশনটা করতে গেলে তোমার লাইট লাগছে, লাইটের প্রেজেন্সে করছে, আর একটা ফটোসেন্সিটাইজার লাগে, সেটা হচ্ছে ক্লোরোফিল। যে ক্লোরোফিলটা হচ্ছে সবুজ পাতায় থাকে আর কি। তো এইটা তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্যাস এটা। আচ্ছা, এর যে এনভায়রনমেন্টাল প্রবলেম হিসেবে এটা তোমরা জানো, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলা হয়, এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেটা তোমার ভীষণভাবে রেসপন্সিবল আর কি। এনভায়রনমেন্টাল প্রবলেমস অফ কার্বন ডাইঅক্সাইড, সেখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু তোমার ওই যেটা হয় আর কি, কার্বন ডাইঅক্সাইড এটা গ্রিন হাউস গ্যাস আর কি। যে মানে মানে লাইট ধরো এই কার্বন ডাইঅক্সাইড যদি থাকে বেসিক্যালি আর কি, যে সেটা ঢুকলো, সেখান থেকে বেরোতে পারতো না, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এটা একটুখানি খুব ভালো করে বুঝতে হবে। কার্বন ডাইঅক্সাইড এমিশন contaminate our clean air, forming an impenetrable layers across the globe. This sheet, in a sense, trap the heat inside the planet, causing global warming. This greenhouse effect is another name of this operation. এটা যে গ্রিন হাউস এফেক্ট বলা হচ্ছে। এটা গ্রিন হাউস গ্যাস এবং গ্রিন হাউস এফেক্টের জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এছাড়া কতগুলো যে সিম্পল কোশ্চেন, হোয়াট ইজ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য বডি, what are the benefits of carbon dioxide, what are three uses of carbon dioxide, why is carbon dioxide important to the human body, what are the physical properties of carbon dioxide। তাহলে এই যে নর্মাল প্রবলেমগুলো থাকে, এই প্রবলেমগুলো একটুখানি তোমাকে দেখে নিতে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি করা হলো না, এটা আমার আগেই মিস হয়ে গেছে। সেটা হচ্ছে যে ধরো আমি এখানেই, আচ্ছা এখানে জায়গা আছে, এটা বলে দিই। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা বলা হয়নি। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার। এটা মানে কার্বন মাঝখানে থাকবে
এদিকে অক্সিজেন থাকবে, এদিকে অক্সিজেন থাকবে। এবার লোন পেয়ার ধরলে এখানে 2 জোড়া লোন পেয়ার থাকবে, এক্ষেত্রে তোমার 2 জোড়া লোন পেয়ার থাকবে। তাহলে এইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্টেবল স্ট্রাকচার। এবারে এর কিছু রেজোনেন্স হাইব্রিডের কথা তুমি বলতে পারো, কিন্তু সেই রেজোনেন্স হাইব্রিডগুলো হচ্ছে তেমনভাবে স্টেবল না। আর এখানে কার্বন যখন তুমি কনসিডার করছো, কার্বন মনোক্সাইড যখন তুমি দেখছো, এখানে দেখে কার্বন মনোক্সাইড, দেখো যে কার্বন মনোক্সাইডের যে স্ট্রাকচারটা সেটা বেশ মজা। দেখো এমনিতে কি হয়, কার্বন এবং অক্সিজেনের মধ্যে তোমার কোথাও দেখবে তোমার 2টো বন্ড দেওয়া আছে, কোথাও তোমার 3টে বন্ড দেওয়া আছে। তবে আমি যদি কার্বন মনোক্সাইডের 2টো বন্ড নিয়ে প্রথমে কথাবার্তা বললাম, কিন্তু এর ক্ষেত্রে যেটা হয় যে অক্সিজেনের লোন পেয়ার থাকে, আর কার্বনের ক্ষেত্রে ভেকেন্ট পি অরবিটাল আছে, সেইখানে অক্সিজেনের লোন পেয়ারটা সেটা আবার ব্যাক বন্ডিং এর থ্রু দিয়ে তোমার কার্বনে চলে আসতে পারে। ঠিক আছে, সেইভাবে কার্বন মনোক্সাইডের স্ট্রাকচারটা তুমি পাবে। তাহলে এমনিতে কি হয়, কার্বনের ক্ষেত্রে তোমার এখানে 2টো লোন পেয়ার থাকে। কার্বন মানে কার্বনের আমি বলে নিই, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p2, তো তাহলে 2s এর 2টো ইলেকট্রন এইরকম ভাবে তুমি রাখলে, এবার 2p-তে যে তোমার 2টো ইলেকট্রন আছে 2s আর 2p, 2s এর এই 2টো ইলেকট্রন তুমি একটা এখানে করো, একটা এখানে করো, এইরকম ভাবে 2টো আনপেয়ার্ড ইলেকট্রন, সেই জন্য সে 2টো বন্ড তৈরি করছে। আর এবারে যেটা হচ্ছে যে এই দেখো, এই যে এটা 2s এটা 2p, তবে কার্বনের প্রথম কথা হচ্ছে একটা লোন পেয়ার আছে, এই যে 2s এর ইলেকট্রনটা লোন পেয়ার হিসেবে রয়ে গেল, ভ্যালেন্স ইলেকট্রন যেটা পেয়ার থাকে সেটা লোন পেয়ার। আর কি, আর দেখো এই যে কার্বনের 2p-তে একটা ভেকেন্ট অরবিটাল আছে। হ্যাঁ, এবারে অক্সিজেন যদি তুমি অন্যদিকে কনসিডার করছো 1s2, 2s2, 2p4, তো তাহলে তুমি যদি এই পরের দিকটা বক্স করে আঁকো, এই 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 আর এই তো এটা 1s2, 2s2, 2p4 হচ্ছে তোমার এরকম হলো। তার মানে এখানে অক্সিজেনে তোমার লোন পেয়ার আছে, এই ধরো 1 জোড়া, এই ধরো তোমার 2 জোড়া তোমার লোন পেয়ার আছে। এবার এই লোন পেয়ারটা সে কার্বনের তোমার এই ভেকেন্ট পি অরবিটালে দিয়ে দিতে পারছে, দিয়ে ওভারঅল স্ট্রাকচারটা হচ্ছে। এই জন্য কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যে বন্ডটা, সেটা কিন্তু বন্ড অর্ডারটা ডাবল বন্ডের থেকে বেশি, আবার ট্রিপল বন্ডের থেকে কম, কারণ লাস্ট বন্ডটা হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তোমার অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। তাহলে কার্বন মনোক্সাইড আর এদিকে যে কার্বন ডাইঅক্সাইড, তার স্ট্রাকচারটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটুখানি তুমি বুঝে নাও। তাহলে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সংক্রান্ত যতটুকু বললাম এইটুকু জানলেই তোমার অ্যাকচুয়ালি চলে যাবে, আর কিছু লাগবে। ঠিক আছে, এনসিআরটির বইটা তো এটা তুমি দেখবে, মোটামুটি এইটুকু জিনিসই আছে। ও আর একটা জিনিস অবশ্য বলে নেওয়া উচিত ছিল, যেটা হয়তো এমসিকিউতে তোমাদের দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে যে যে তুমি এটা মানে কোথাও একটা লেখা আছে সম্ভবত, যাকে কোথাও একটা লেখা থাকতে পারে, সেটা হচ্ছে যে আমাদের কেউ বলতে পারবে আমাদের রক্তের পিএইচ কত? কে বলতে পারবে বলো? ব্লাডের পিএইচ কত? 7.4। অ্যাকচুয়ালি এটা হয় যে পিএইচ অফ ব্লাড, এইটা ম্যান টু ম্যান একটু ভ্যারি করে, সেটা মোটামুটিভাবে 7.26 থেকে 7.42-র মধ্যে থাকে, যেটা আমরা স্ট্যান্ডার্ড 7.4 বলি। তাহলে এই পিএইচটা কি অ্যাসিডিক পিএইচ? তো সরি, মানে অ্যাসিডিক পিএইচ বলবো না, এই পিএইচটাকে বলবো একটু বাফার আর কি, মানে এটা ঠিক, এটা তো মেনটেন থাকছে, এই পিএইচটা হচ্ছে কিছুটা বাফারের মতো। এবং এখানে বাফারটা অ্যাকচুয়ালি কে করে না, H2CO3 কার্বনিক অ্যাসিড এবং তার যেটা হচ্ছে বাইকার্বনেট যেটা আছে HCO3 মাইনাস, এই কম্বিনেশনটা তোমার বেসিক্যালি বাফারটা তৈরি করছে। মানে তার পিএইচটা সামান্য বেশি আর কি, মানে যদি নিউট্রাল হতো তাহলে 7 ধরতে, 7-এর থেকে কম হলে অ্যাসিডিক, 7-এর থেকে বেশি হলে বেশি। এখানে যেটা হচ্ছে তোমার এই কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট যেটা, এই কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট, হ্যাঁ, মেটাল বাইকার্বনেট ধরো, সেই কার্বনেট, সেই যে বাফারটা, সেই বাফারটা বেসিক্যালি এই পিএইচটা মেনটেন করছে। ঠিক আছে, এটা তোমার মাথায় রাখতে হবে, একটা অ্যাডিশনালি আমি একটুখানি সেটা বলে রাখি। আর এবারে চলে আসে, তাহলে কার্বন রিলেটেড যে কিছু ছিল সেগুলো আমরা বলে ফেললাম। তাহলে কার্বন রিলেটেড কি কি ছিল? কার্বন, তার ক্যাটিনেশন, তার অ্যালোট্রপিক ফর্মস, ন্যানো কার্বনস, গ্রাফিনস,
ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ টু অক্সাইডস অফ কার্বন, যেখানে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আছে। এবারে সিলিকনে চলে এসো। আচ্ছা, সিলিকনের ক্ষেত্রে যেটা তোমার প্রথম যেটা আমি করব সেটা হচ্ছে সিলিকনের প্রিপারেশনটা। দেখো সিলিকন হচ্ছে ক্লোরিনের সঙ্গে রিয়াক্ট করে মানে মানে সরি আমি বলছি সিলিকন টেট্রাক্লোরাইড, সিলেবাসে কেটে আছে সিলিকন টেট্রাক্লোরাইড। সিলিকনের কম্পাউন্ডগুলোর মধ্যে সিলিকন টেট্রাক্লোরাইড আছে। তাহলে সিলিকন হচ্ছে ক্লোরিনের সঙ্গে রিয়াক্ট করে সিলিকন টেট্রাক্লোরাইড তৈরি করলো। সিলিকন টেট্রাক্লোরাইড ক্যান বি প্রিপেয়ার্ড থ্রু দ্য রিয়াকশনস অফ সিলিকন উইথ ক্লোরিন গ্যাস। The balanced chemical reaction for the reaction is as follows: silicon solid plus 2Cl2 gas থেকে SiCl4 liquid তৈরি করছে। In this process, solid silicon reacts with chlorine gas to at elevated temperature, অর্থাৎ বেশি টেম্পারেচারে রিয়াকশনটা ঘটবে to produce liquid silicon tetrachloride। ঠিক আছে, এটা প্রথম হলো। আচ্ছা, তারপরে অল্টারনেটিভ মেথড অফ প্রিপারেশন হচ্ছে অ্যানাদার মেথড ফর দ্য প্রিপারেশন অফ সিলিকন টেট্রাক্লোরাইড ইজ বাই হিটিং সিলিকন ডাইঅক্সাইড মানে SiO2 উইথ কার্বন অ্যান্ড ক্লোরিন গ্যাস। দ্য রিয়াকশন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ SiO2 সলিড প্লাস 4C কার্বন 4 কার্বন সলিড প্লাস 4Cl2 গ্যাস থেকে SiCl4 লিকুইড হয়ে গেল প্লাস 2CO2 হয়ে গেল। ঠিক আছে, এইটা আচ্ছা। তাহলে এই দুটো মেথড সিলিকন মানে SiCl4 প্রিপারেশনে। আচ্ছা, তার ইম্পর্টেন্ট প্রপার্টিজের মধ্যে তার ফিজিক্যাল স্টেটটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড ইজ এ কালারলেস ভোলাটাইল লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। তার বয়লিং পয়েন্ট হচ্ছে 57 ডিগ্রি সেন্টিগ্রেড। ইট ইজ সলেবল ইন অর্গানিক সলভেন্টস বাট রিয়াক্টস উইথ ওয়াটার টু প্রডিউস হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড সিলিকা। এটা আর ডেনসিটি তোমার 1.52 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই ফিজিক্যাল প্রপার্টিজ ও কিছু মনে টনে থাকে না, জাস্ট কমপ্লিটনেসের জন্য আমি এখানে বলে দিচ্ছি। মানে যখন কেমিক্যাল প্রপার্টিজ বলবো তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল প্রপার্টিজটা একটুখানি তোমার জানার দরকার আছে। আচ্ছা, তার রিয়াকশনের মধ্যে মেন যে রিয়াকশনটা সেটা হচ্ছে তোমার এই হাইড্রোলিসিসটা। দেখো যেটা হচ্ছে যে এই সিলিকনের যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, সিলিকনের 14টা ইলেকট্রন আছে। তো এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p2 আর 3টা কিন্তু পুরো জিরো। এখানে কি হচ্ছে না 3s এ দুটো ইলেকট্রন আছে, 3p-তে তোমার 3টে ইলেকট্রন আছে, আর 3d-টা তোমার পুরো 5টা পুরো ফাঁকা পড়ে আছে। তাহলে এইখানে গ্রাউন্ড স্টেটে দুটো ইলেকট্রন, এখানে একটা এখানে একটা, এইটা। এবারে কি হচ্ছে না এই 3s আর 3p এটা 3টা পুরো ফাঁকা। এবারে যদি 3s এর দুটো ইলেকট্রন আর 3p-তে দুটো ইলেকট্রন এইরকম ভাবে থাকে তাহলে সে তো বাইভ্যালেন্ট হবে, কিন্তু সে টেট্রাভ্যালেন্ট হচ্ছে। মানে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন 3s থেকে 3p-তে চলে গেল। 3s থেকে 3p-তে চলে গেলে কি হচ্ছে না 3s এ একটা ইলেকট্রন তোমার রইল, 3p-তে 3টে অরবিটালে 3টা আনপেয়ার্ড ইলেকট্রন চলে গেল। 3p-তে দেখো এখন হচ্ছে 4 আনপেয়ার্ড ইলেকট্রন, আর 3d কিন্তু স্টিল ফাঁকা পড়ে আছে, 3d পুরো ফাঁকা পড়ে আছে। আর এবারে যেহেতু 3d অরবিটালটা লো এনার্জি ভেকেন্ট ডি অরবিটালটা যেহেতু পড়ে আছে, সেই জন্যে যখন জলের সঙ্গে সে রিয়াক্ট করবে জলের যে অক্সিজেনের লোন পেয়ারটা এই সিলিকনের ফাঁকা ডি অরবিটালে দেবে। দিয়ে কি হচ্ছে তার এই এই ট্রানজিশন স্টেটে তার এই অক্টেটটাকে এক্সপান্ড হয়ে গেল। নর্মালি SiCl4 এর ক্ষেত্রে একদম অক্টেট পুরো ফিল আপ থাকছে, মানে এখানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, 4টে ক্লোরিনের 4টে ইলেকট্রন এখানে ঢুকে গেল করে 4টে যখন তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে অক্টেটটা দারুণভাবেই ফিল আপ থাকছে। কিন্তু তোমার জলের প্রেজেন্সে কি হলো না জল এই সিলিকনের ভেকেন্ট লো এনার্জি যে ভেকেন্ট ডি অরবিটাল সেটাতে লোন পেয়ারটা ঢেলে দিয়ে সিলিকনের মাথায় নেগেটিভ আর অক্সিজেনের মাথায় পজিটিভ হয়ে গেল। এটা এবার এইখান থেকে কি হচ্ছে একটা ক্লোরিন আর একটা এইচ চার্জ বেরিয়ে গেল, এইচ সেল বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কি হচ্ছে দেখো একটা সিএল বেসিক্যালি রিপ্লেস বাই ওএইচ হয়ে যাবে। এবং এইটা তোমার 3বার ঘটবে। আর একবার জল অ্যাটাক করবে এইচ সেল বেরোবে, আর একবার জল অ্যাটাক করে এইচ সেল বেরোবে, আর একবার জল অ্যাটাক করবে এইচ সেল বেরোবে। সেই জন্য অ্যাকচুয়ালি ওভারঅল যে রিয়াকশনটা ঘটছে সেই রিয়াকশনটা তাহলে কি হচ্ছে রিয়াকশনটা হচ্ছে তোমার বেসিক্যালি সিলিসিক অ্যাসিড তৈরি হলো আর তার সঙ্গে হচ্ছে তোমার 4টে এইচ সেল তৈরি হয়ে গেল। মানে তুমি যদি সেভাবে দেখো SiCl4 প্লাস
4H2O, সেখান থেকে তৈরি হচ্ছে SiOH হোল 4 প্লাস তোমার 4HCl। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল রিয়াকশনটা, এটা তোমার সিলিসিক অ্যাসিড। সিলিসিক অ্যাসিড তোমার তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে এই যে সিলিসিক অ্যাসিডটা তুমি পেয়েছো, এই সিলিসিক অ্যাসিডটা যদি হিট তুমি দিয়ে দাও, এটা হিট দিয়ে দাও, তা তোমার সিলিকার জেল তৈরি হয়ে যায়। সিলিকার জেলের ক্ষেত্রে কি হয় না, সিলিকনের অক্সাইড তৈরি হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তোমার জলটা ক্রিস্টালাইন ফর্মে থেকে যাচ্ছে, এটা তোমার সিলিকার জেল। সিলিকার জেল তৈরি হচ্ছে। তাহলে দেখো, তাহলে SiCl4 এর যে মেজর যে প্রপার্টিগুলো, সেই মেজর প্রপার্টিগুলোর মধ্যে এই হাইড্রোলিসিসটা হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি। এইটা তোমাদের ভীষণ ভালো করে তোমার দেখতে হবে। হ্যাঁ, মানে তাহলে এসআই কি করলাম, এটা সরি আমি অন্য একটা বের করে ফেলেছি, সরি। SiCl4 এর এই হাইড্রোলিসিসটা এবং হাইড্রোলিসিসের জন্য যে প্রোডাক্টটা হচ্ছে, কোথায় দিলাম রে বাবা, আচ্ছা, আর একটা প্রপার্টি তোমাদের একটু দেখতে বলেছে, সেটা হচ্ছে রিডাকশন প্রপার্টি। আচ্ছা, রিডিউসিং প্রপার্টিটা দেখো, SiCl রিডিউসিং প্রপার্টি হচ্ছে SiCl4, সেইটা যদি তোমার হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে, SiCl4 হাইড্রোজেন তারা রিয়াক্ট করে কি দিচ্ছে, SI তৈরি করলো প্লাস সিলিকন তৈরি করলো প্লাস HCl তৈরি করলো। তাহলে এই SiCl4 গ্যাসিয়াস অবস্থায় তুমি নিলে, হাইড্রোজেনটা গ্যাসিয়াস নিলে, সিলিকন মেটাল যেটা তৈরি হলো এখানে সলিড অবস্থা তৈরি হলো, প্লাস 4HCl হলো, সেটা তোমার গ্যাসিয়াস অবস্থা। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে এখানে +4 অক্সিডেশন স্টেট থেকে 0 হচ্ছে, আর 0 অক্সিডেশন স্টেট থেকে তোমার +1 হচ্ছে। মানে এখানে অক্সিডেশন নাম্বার কমলো, মানে এখানে তোমার রিডাকশন ঘটেছে। আর এখানে 0 থেকে +1 গেছে, মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার বেড়ে গেছে, এখানে একটা অক্সিডেশন। এটা তাহলে এই যে রিডাকশনটা, সেটা তোমাকে একটুখানি খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর একটা এখানে, এটা তো আমি বলেছি। আচ্ছা, এইটা তো নর্মালি এরকম হলো। আর একটা জিনিস এখানে বলে নেওয়া উচিত ছিল, যে যখন তুমি, মানে এখানে একটু বলে নিই, যখন তুমি SiCl4 এর সঙ্গে যখন জলের রিয়াকশনটাকে করছো, এমনিতে তো এরকম হাইড্রোলিসিস হয়, কিন্তু জলের রিয়াকশনটা যদি তুমি এই প্রচন্ড হিটে দাও, মানে মানে হাই হিটিং যদি তুমি করো, তাহলে কিন্তু সরাসরি SiO2 তৈরি হয়ে যায়, এটা সলিড, প্লাস হচ্ছে তোমার 4HCl গ্যাস তৈরি হয়। মানে এমনিতে সিলিসিক অ্যাসিড তৈরি হচ্ছে, কিন্তু হিট যদি প্রচন্ড বেশি দিয়ে দেওয়া হয়, মানে সিলিসিক অ্যাসিড থেকে সিলিকা জেল তৈরি হলো, সিলিকা জেল তৈরি হলো, তারপর সেই জলটা বেরিয়ে গিয়ে বেসিক্যালি অ্যানহাইড্রাস SiO2 তোমার তৈরি হয়ে যেতে পারে। আর রিডাকশনের মধ্যে হচ্ছে, আমি এই একটা পার্টিকুলার রিডাকশনের কথা বললাম, এটা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে তোমার SiCl4 সে মেটালিক সিলিকনের সাথে যদি রিয়াক্ট করে, তোমার হিট দেওয়া হয়, তাহলে Si2Cl6 তৈরি হয়। এবং এবারে এর সাথে সাথে তোমার কিন্তু আরো অনেক কিছু তৈরি হতে পারে। Si2Cl4 6 যেমন তৈরি হয়, আরো সব তোমার Si6Cl14 তৈরি হয় ইত্যাদি। মানে Si2Cl6 থেকে Si6Cl14 পর্যন্ত, হ্যাঁ, তারা বেসিক্যালি কম্পাউন্ড তৈরি হতে পারে। সেটা একটা অ্যাডিশনাল রিয়াকশনের মধ্যে আছে, সেটা একটুখানি তুমি দেখে নিলে। মানে এখানে আসলে সিলেবাসের মধ্যে যেহেতু
তোমার হাইড্রোলিসিস এবং রিডিউসিং প্রপার্টি এই দুটোই তোমার উল্লেখ করতে বলেছে। কারণ আমি হাইড্রোলিসিসটা তো এখানে বললামই, তার সঙ্গে সঙ্গে রিডিউসিং প্রপার্টি, এই যে এই রিয়াকশনে যেমন রিডিউসিং প্রপার্টিটা বোঝানো যাচ্ছে আর কি, সেটা আমি এখানে অ্যাডিশনাল তোমায় বলে দিলাম। আর SiCl4 সে বেসিক্যালি সিলিকনের সঙ্গে রিয়াকশন করে বেসিক্যালি চেন তৈরি করে আর কি। হ্যাঁ, চেন তৈরি করছে, মানে বেসিক্যালি ধরো এমনি SiCl4 যখন করছো তখন তো তার টেট্রাহেড্রাল স্ট্রাকচার, স্ট্রাকচারটা আমাদের আছে পরে বলছি, Cl 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 Cl। এবারে তুমি যখন এর সঙ্গে তুমি সিলিকনের রিয়াকশন করছো তখন কি হচ্ছে, এর সঙ্গে যখন সিলিকনের তুমি রিয়াকশন করছো তখন এর দুটো সে একটা সিলিকনের সাথে যুক্ত হয়ে ধরো Si2Cl6 তৈরি করলো, তার স্ট্রাকচারটা কেমন হবে? Si এর সঙ্গে Si একটা লিঙ্কেজ হলো, এই 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 Cl Cl Cl, আবার এই 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 হলো তোমার এই Cl Cl Cl, দেখো Si2Cl6 হলো। আর একটা যখন তোমার সিলিকন নেবে তখন 3টে লিঙ্কেজ, 4টে লিঙ্কেজ, 5টে লিঙ্কেজ, এরকম লিঙ্কেজ কিন্তু তোমার তৈরি হয়ে যেতে পারে। মানে বেসিক্যালি ক্যাটিনেশন প্রপার্টিটা কার্বনই বেশি দেখায়, সিলিকন ইউজুয়ালি ক্যাটিনেশনটা দেখায় না, কিন্তু সামান্য এক্সটেন্সে দেখাতে পারে। এটা হচ্ছে কিন্তু ক্যাটিনেশন প্রপার্টি অফ সিলিকন। অনেক সময় 3টে SiCl4, হ্যাঁ, তারা দুটো সিলিকনের সাথে যুক্ত হয়ে গিয়ে, হ্যাঁ, তোমার বেসিক্যালি আরো বেশি লিঙ্কেজ থেকে তৈরি করতে পারে, এরকম ভাবে তোমার হতে পারে। মানে আপ টু তোমার 6টা পর্যন্ত সিলিকন কিন্তু একে অপরের সাথে তোমার কানেক্টেড হতে পারে, এটা মাথায়। আচ্ছা, এমনি SiCl4 এর যে প্রপার্টিগুলোর মধ্যে হচ্ছে প্রোডাকশন অফ সিলিকন টেট্রাকয়েড ইউজ টু প্রোডাকশন অফ হাই পিউরিটি সিলিকন ফর দ্য semiconductor industry, synthesis of silicons, it serves as an intermediate in the synthesis of silicons which are used in various applications including sealants, adhesives and lubricants. কেমিক্যাল রিএজেন্ট হিসেবে সেটা ব্যবহৃত হতে পারে। ইট ইজ ইউজ এজ এ রিএজেন্ট ইন অর্গানিক সিনথেসিস অ্যান্ড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ আদার সিলিকন কম্পাউন্ড। আর সারফেস ট্রিটমেন্টে সিলিকন টেট্রাকয়েড ব্যবহৃত করে। সিলিকন টেট্রাকয়েড ক্যান বি ইউজড ফর সারফেস ট্রিটমেন্ট অফ গ্লাস অ্যান্ড সেরামিক্স টু এনহ্যান্স দেয়ার প্রপার্টিজ। এগুলো আচ্ছা, এখান থেকে দেখো এই যে SiCl4 ইলেকট্রন ডেফিসিয়েন্ট কিনা, তার উত্তর হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট নয়। আমি জাস্ট বললাম যে সিলিকনের যে 4টে ভ্যালেন্স ইলেকট্রন ছিল আর ক্লোরিনের 4টে থেকে 4টে ভ্যালেন্স ইলেকট্রন আরো চলে গেলে করে সিলিকনের কিন্তু নাম্বার অফ ইলেকট্রন তোমার 8টাই থেকে যাবে। আচ্ছা, তার স্ট্রাকচারটা হচ্ছে তোমার এমনি যে স্ট্রাকচারটা SiCl4 তো লুইস ড স্ট্রাকচারটা এরকম, কিন্তু ওভারঅল সে তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ওটা ভেসপার থিওরি থেকে তুমি বুঝতে পারবে। ভেসপার থিওরি থেকে তুমি দেখতে পাচ্ছ SiCl4 এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে কতগুলো, মানে হাফ ইন্টু 4 5, মানে এখানে তো মানে কোনো লোন পেয়ার নেই সিলিকনের মাথায়, 4টে SiCl বন্ড তৈরি হচ্ছে, তাহলে 4টে মানে তোমার যদি 4 দুগুণে 8টা বন্ড পেয়ার, তার অর্ধেক নিচ্ছে, সেখানে 4টে তোমার বেসিক্যালি টোটাল বন্ড পেয়ার হলো এইটা। আর লোন পেয়ার কিছু নেই, তাহলে 4টেই বন্ড পেয়ার। আর লোন পেয়ার যদি না থাকে তাহলে তার এক্সপেক্টেড স্ট্রাকচার হচ্ছে রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এবং SiCl4 তার রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচার তুমি দেখতে পাও। এটা তো তার যে স্ট্রাকচারটাও বলেছে সে রেগুলার টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা, সেটা আমি যেখানে উল্লেখ করে দিলাম এটা। আচ্ছা, তাহলে লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আমার সিলিকেটস। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি সিলিকেট। হলো এখানে আচ্ছা, oxygen, silicon and aluminium are the most abundant element in the surface of the earth. More than 80% of the atoms in the solid crust are oxygen or silicon, mostly in the form of silicates. Silicates are the minerals containing silicon and oxygen in tetrahedral SiO4 4- units, which are linked together in several patterns. About 95% of the Earth's crust is composed of silicate minerals, aluminosilicate clays or silica. Silicates are extremely important because the cement, ceramic and glass industries are based on their chemical composition. Metallurgical extraction processes often produce silicates as waste products or slag, either because
দ্য মিনারেলস আর সিলিকেট ও মানে ইত্যাদি আর কি যাকে যেটা কথা হচ্ছে কি সিলিকেটসটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট একটা জেনারেল ইন্ট্রোডাকশন এখানে বলে দেওয়া হয়েছে এইটা। আচ্ছা তার এক্স রে ক্রিস্টালোগ্রাফি থেকে তার স্ট্রাকচারটা এখানে বলে দেওয়া হয়েছে। তাই এক্স রে ক্রিস্টালোগ্রাফিক মেথড সাজেস্ট দ্য স্ট্রাকচারাল প্রিন্সিপালস ইন সিলিকেট স্ট্রাকচার। দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন অক্সিজেন অ্যান্ড সিলিকন সেটা হচ্ছে 3.5 হচ্ছে অক্সিজেনের আর সিলিকন হচ্ছে 1.8, ডিফারেন্স হচ্ছে 1.7। সাজেস্ট দ্যাট দ্য বন্ডস বিটুইন অক্সিজেন সিলিকন আর 50% আয়নিক 50% কোভালেন্ট ইন নেচার। ইলেকট্রনিক অনেকটা বেশি ডিফারেন্স আছে বলে তার মধ্যে আয়নিক এবং কোভালেন্ট ক্যারেক্টার একটা ব্যালেন্সিং তুমি দেখতে পাচ্ছ। The radius ratio of Si4 plus or O2 minus মানে Si4 plus by O2 minus এটা 0.29 suggests that silicon is 4 coordinated and it is surrounded by 4 oxygen atoms at the corners of a tetrahedron. The SiO4 4 minus tetrahedral may exist as a discrete units or may polymerize into large units by sharing corners with oxygen atoms. The oxygen atoms form a closed packed structure where both have an octahedral and tetrahedral voids. Most metal ions are the right size to fit one type of void, whereas aluminium can occupy the tetrahedral octahedral void. তোমার তার বেসিক্যালি স্ট্রাকচারটা কেমন এখানে যা বেসিক্যালি বলা হলো occurrence of silicates in the earth crust. About 95% of the earth crust is composed of silicate mineral, aluminum silicate, clay and silica. These are found in all kinds of rock, sand, clay, soil, granite, brick, cement, ceramics, and glass. Silicate minerals are rock forming minerals, make a silicate group. These are a silicate group, just কতগুলো জাস্ট এক্সাম্পল বলা হচ্ছে তার মধ্যে তোমার কোয়ার্জ, জিওলাইট এরা সবাই আছে। এটা দেখে নেবে একটুখানি তোমরা। এই যে জিওলাইট হচ্ছে Na2, Al2Si3O10 2H2 আর কোয়ার্জ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের যে ক্রিস্টালাইন সলিড যে পার্টটা সেটা বেসিক্যালি তোমার কোয়ার্জ। এটা ঠিক আছে। আচ্ছা প্রিপারেশন অফ সিলিকেটস হচ্ছে ইউজুয়ালি যেভাবে সিলিকেট বানাতে হয় সিলিকেটস ক্যান বি প্রিপেয়ার্ড বাই fusing an alkali metal carbonates with sand in an electric furnace of about 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সোডিয়াম কার্বনেট তুমি হিট করে কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম অক্সাইড তৈরি হলো তারপর তার সঙ্গে সিলিকন ডাইঅক্সাইড রিয়াকশন করে হচ্ছে Na4SiO4 তৈরি হলো সেটা বেসিক্যালি ওয়ান অফ দ্য সিলিকেট সেটা ঠিক আছে। আচ্ছা সিলিকেটস বিভিন্ন রকমের হতে পারে তার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে অর্থো সিলিকেট, পাইরো সিলিকেট, সাইক্লিক সিলিকেট, চেন সিলিকেট, ডাবল চেন সিলিকেট, শীট সিলিকেট, 3 ডাইমেনশনাল সিলিকেট। আর অর্থো সিলিকেটের স্ট্রাকচার হচ্ছে এইটা। অর্থো সিলিকেটস আর দ্য সিম্পলেস্ট সিলিকেট which contains discrete SiO4 4 minus tetrahedral units, that is they share no corner oxygen, এখানে কোনো শেয়ারিং থাকছে না। These are also known as neso or island silicates. এক্সাম্পলস অফ অর্থো সিলিকেটস হচ্ছে তোমার এই বিভিন্ন রকম এক্সাম্পল আছে উইলেমাইট, ফোর্স্টেরাইট, হ্যাঁ ফেনাসাইটস। এসব আমার তো মনে থাকবে না, তোমাদের যদি মনে থাকে আমি ইনফরমেশন হিসেবে দিয়ে রাখলাম। এইটা হচ্ছে তোমার অর্থো সিলিকেটস। আর পাইরো সিলিকেটস হচ্ছে একটা লিঙ্কেজ তোমার তৈরি হচ্ছে দেখো এই যে একটা অক্সিজেন হচ্ছে তোমার কমন, এদিকে একটা টেট্রাহেড্রাল এদিকে টেট্রাহেড্রাল মাঝে অক্সিজেন যেটা কমন থেকে যাচ্ছে সেটা বেসিক্যালি পাইরো সিলিকেট। আর এবারে নেক্সট চলে এলো সাইক্লিক সিলিকেট। সাইক্লিক সিলিকেটের ক্ষেত্রে দেখো তোমার এই যে মানে এখানে অনেকগুলো মানে এই পার্টিকুলার যে 3টে সিলিকেট আর কি তারা সাইক্লিক তৈরি করেছে। এখানে 6টা সিলিকেট তারা তোমার সাইক্লিক সিলিকেট তৈরি করছে। এছাড়া চেন সিলিকেট হতে পারে এই যে জাস্ট দেখো মানে বেসিক্যালি বেশ জিগজ্যাগ ওয়েতে এর মাথাটা এদিকে এর মাথাটা এদিকে এর মাথাটা এদিকে এদিকে করে জাস্ট এখানে অক্সিজেন দিয়ে শেয়ারিং হয়ে 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 তোমার বেসিক্যালি এ হচ্ছে তোমার চেন সিলিকেট তৈরি করতে পারে। ডাবল চেন সিলিকেট তৈরি হতে পারে এইরকম ভাবে। এছাড়া শীট সিলিকেট তৈরি হতে পারে। তাহলে বিভিন্ন রকমের সিলিকেট তৈরি হতে পারে। তোমাদের সিলেবাসে যদিও শুধুমাত্র তোমার ওপেন চেন সিলিকেটস গুলোকে জাস্ট বলেছে এই যে এখানে যে সাইক্লিক সিলিকেট গুলো বলা হয়েছে এইগুলো নিয়ে কথাবার্তা বলতে তোমার কম বলছে। এই দুটো সিলিকেটই মূলত অর্থো সিলিকেটস আর পাইরো সিলিকেটস। এই দুটো সিলিকেটস হচ্ছে তোমার সকল ওপেন সিলিকেটস আর কি। সিলেবাসে তোমাদের দেখো পরিষ্কার লেখা আছে স্ট্রাকচার অফ ওপেন চেন সিলিকেট কনস্ট্রাকশন অফ SiO3N2 মাইনাস মানে তোমার বেসিক্যালি যে দুটো কানেক্টেড হলো 3টে কানেক্টেড হলো ইত্যাদি ইত্যাদি আর কি। এটা ঠিক আছে। এটা
আচ্ছা, ইউজের মধ্যে কি আছে না, অ্যালকালি সিলিকেটস আর ইউজড মেনলি অ্যাজ গ্লু. Silicates are extremely important in the cement, ceramic, and glass industry. Quartz is another example of silicates which, with an ideal compatibility to give a high rhythmic frequency vibration. This characteristic makes quartz crystal to be used in radios, pressure gauge, and watches. Industries use silicates to treat wastewater as an iron flocculant and alarm coagulant. এটা তাহলে সিলিকেট সম্বন্ধে জাস্ট কিছু কথাবার্তা তোমাদের এখানে আমি বললাম। আচ্ছা, এবারে লাস্ট যেটা সেটা হচ্ছে জিওলাইট নিয়ে জাস্ট একটুখানি কথাবার্তা বলা। ঠিক আছে, আচ্ছা জিওলাইটের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার, আচ্ছা আচ্ছা এখানে তো কিছু এই রিলেটেড কিছু কিছু প্রবলেম জাস্ট বলা হয়েছে, আমি এবারে জিওলাইটটা চলে আসি। জিওলাইট, আচ্ছা জিওলাইটের ক্ষেত্রে হচ্ছে যে তোমার দেখো, জিওলাইটটাকে বোঝার জন্য প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে যে সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। দেখো সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা কেমন, SiO, এই SiO, Si, এই SiO, মানে এমনি সিলিকন ডাইঅক্সাইড তারা কি করছে না, এই সিলিকন অক্সিজেনের ডাবল বন্ডটা ভেঙে কিন্তু সিঙ্গেল বন্ড তৈরি হলো। এবারে এই অক্সিজেনের যে আরেকটা ভ্যালেন্সি পাশের যে সিলিকন সেইটা দিয়ে অকুপাইড হচ্ছে, এখানে আবার সিলিকন হলো, এখানে অক্সিজেন, এই সিলিকন, অক্সিজেন, এই সিলিকন, অক্সিজেন, এই সিলিকন, এই অক্সিজেন, এটা আবার অক্সিজেন, সিলিকন, অক্সিজেন, এটা হলো সিলিকন, অক্সিজেন, এই সিলিকন, অক্সিজেন, সিলিকন, অক্সিজেন, এইরকম করে ধরেছি। এইটা হচ্ছে তোমার তোমার এইটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। আর এবারে সিলিকন ডাইঅক্সাইডে যদি কতকগুলো মানে সিলিকন যদি অ্যালুমিনিয়াম অ্যাটম দিয়ে রিপ্লেসড হয়ে যায়, তখন তৈরি হবে বেসিক্যালি জিওলাইট। তাহলে ইফ অ্যালুমিনিয়াম অ্যাটমস replace few silicon atoms, in three-dimensional network of silicon dioxide, in three-dimensional network of silicon dioxide, then the overall structure তখন হচ্ছে overall structure known as aluminum silicate with a negative charge. আর এবারে cations like Na plus, K plus, ক্যালসিয়াম 2 প্লাস, এরা ব্যালেন্স দ্য নেগেটিভ চার্জ। ব্যালেন্স দ্য নেগেটিভ চার্জ, ঠিক আছে। তাহলে তখন এদেরকে বলা হবে মানে দেন দ্য কম্পাউন্ড আর নোন অ্যাজ জিওলাইটস। তখন কম্পাউন্ডগুলোকে তোমার জিওলাইটস বলা হবে, ঠিক আছে। মানে কি হচ্ছে, তোমার দ্বারা এমনি
সিলিকন তো তোমার তোমার এখানে হচ্ছে কি, সিলিকনটা যখন তোমার অ্যালুমিনিয়াম দিয়ে ধরো রিপ্লেসড হবে, অ্যালুমিনিয়াম তার চারটে বন্ড দেখাবে না, অ্যালুমিনিয়াম তার তিনটে বন্ড দেখাচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম যদি তোমাদের এখানে কিন্তু এই সিলিকনটা যদি অ্যালুমিনিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যায়, এটা রিপ্লেসড হয়ে গেল, তার সঙ্গে কিন্তু একটা নেগেটিভ চার্জ তোমার এক্সট্রা থেকে যাবে। কারণ একটা বন্ড যে তোমার ভেঙে গেল অ্যালুমিনিয়ামের বদলে, সেই ইলেকট্রনটা কি হবে, সেখানে নেগেটিভ চার্জ তোমার থেকে যাচ্ছে, অক্সিজেনের মধ্যে একটা নেগেটিভ চার্জ থেকে গেল, সেটা ব্যালেন্স হলো Na প্লাস বা K প্লাস ইত্যাদি দিয়ে আর কি। হ্যাঁ, তাহলে এরা বেসিক্যালি তোমার, না এর যে ইউজ গুলো যদি তুমি দেখো, এর ইউজ হচ্ছে তোমার ক্যাটালিস্ট হিসেবে ইউজ হবে ইন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, petrochemical industries for cracking of hydrocarbon, আচ্ছা একটা পার্টিকুলার জিওলাইট, the model is GSM-5 used to convert alcohol directly into gasoline. আচ্ছা, hydrated zeolite is used, but zeolites are used as ion exchangers in softening hard water, softening hard water. এইগুলো হচ্ছে তার মূলত তার ইয়ে রোল। আর এবারে এক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রে তোমার এই একটাই এরকম তার এই এই জালকের মতো যে স্ট্রাকচারটার জন্যে, হ্যাঁ, এটা সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচার, এগুলো তোমার রিপ্লেসড হবে অ্যালুমিনিয়াম দিয়ে আর কি। এটাকে অনেক সময় মলিকুলার সিভ হিসেবে সেগুলোকে ব্যবহৃত হয়। মানে ধরো একটা বড় মলিকুল ছোট মলিকুলগুলো জাস্ট গলে চলে যাবে, বড় মলিকুলগুলো যেতে পারবে না আর কি। হ্যাঁ, সেখানে তোমার এটা হচ্ছে ইউজড অ্যাজ মলিকুলার সিভ, মলিকুলার সিভ হিসেবে ব্যবহৃত হবে, চালনির মতো আর কি। হ্যাঁ, যেখানে তোমার ছোট মলিকুলগুলো সহজে চলে যেতে পারবে, বড় মলিকুলগুলো যেতে পারবে না। তাহলে এইগুলো হচ্ছে জিওলাইটের তোমার মূলত ব্যবহার আর কি। ঠিক আছে। আর জিওলাইটের এখানে যেমন বলেছি যে নর্মাল যদি স্ট্রাকচারটা দেখো, ধরো আমি একটা নর্মাল স্ট্রাকচার লিখছি তোমার Na2Al, Si2O6H2O, এইটা হচ্ছে তোমার একটা জিওলাইট। ঠিক আছে। এই হচ্ছে তোমার জিওলাইটের জাস্ট ব্যবহার, যেটা তোমাদের উল্লেখ করা আছে। তাহলে দেখো সিলেবাসটা এবার খেয়াল করো, সিলেবাসের মধ্যে কি বলা আছে, বলেছে যে সিলিকন, তার মধ্যে সাম কম্পাউন্ডস অফ সিলিকন অ্যান্ড দ্যাট ইম্পর্টেন্ট ইউজেস, তার মধ্যে সিলিকন টেট্রাক্লোরাইড আছে এবং সেখানে ব্র্যাকেটে লেখা আছে স্ট্রাকচার, প্রিপারেশন, হাইড্রোলিসিস অ্যান্ড রিডাকশন রিয়াকশনস অনলি। তারপর সিলিকেটস আছে, সেখানে স্ট্রাকচার অফ ওপেন চেন সিলিকেটস, কনস্ট্রাক্টিং অফ SiO3 হোলেন 2n মাইনার, আর ইউজ অফ জিওলাইট। দেখো তাহলে যে টার্মগুলো তোমার সিলেবাসে উল্লেখ করা আছে আমি প্রত্যেকটা জাস্ট বলে নিলাম। হ্যাঁ, তাহলে এই হচ্ছে যেটা আমাদের মানে মানে ছিল স্যার বাকি, সেই পার্টটা আমরা এখানে বলে নিলাম। এবারে তোমার তৈরি করার দায়িত্ব। এগুলো তো অবভিয়াসলি একটু ওখানে মনে রাখার ব্যাপার আছে, কিন্তু ইনফরমেশনগুলো একবার অন্তত বলে নেওয়া দরকার, একটা প্রপার মেটেরিয়াল পেয়ে যাওয়ার দরকার আছে। যেমন ধরো SiCl4, যেটা এই SiCl4টা তোমার
ছায়া প্রকাশনীর বইয়ে আছে, কিন্তু এনসিআরটির বইয়ে SiCl4টা নেই, কিন্তু SiCl4 এর যে হাইড্রোলিসিস যে বিহেভিয়ারটা আর কি, তুমি যদি ডাইলিউট জলের প্রেজেন্সে তুমি রিয়াকশন করো, SiOH হোল 4 প্লাস 4HCl তৈরি হচ্ছে। আবার SiOH হোল 4 যেটা সিলিসিক অ্যাসিড, তাকে যদি তুমি গরম করো তাহলে অল্প জল বের করে প্রথমে সেটা সিলিকা জেল তৈরি করবে, আরও যদি তুমি জল বের করে তাহলে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করছে। আর সিলিকন ডাইঅক্সাইড এরকম তোমার এই সুন্দর এই থ্রি ডাইমেনশনাল কেজ হিসেবে তোমার থাকতে পারে। ঠিক আছে, হচ্ছে। দেখো তাহলে যা বললাম তাতে কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। বলো, যা বলেছে কারো কিছু অসুবিধা থাকলে বলো। এন্ড অফ লেকচার। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। হুম হুম হুম। হ্যাঁ, মানে এটা মানে বোঝা মানে বলো তো, মানে খুব বেশি তো বোঝার সুযোগ নেই। তোমার সিলেবাসটা একটু ভালো করে দেখবে, এবং সিলেবাসে এই মেটেরিয়ালটা জাস্ট একটুখানি কাছাকাছি থাকার দরকার আছে। এই বই থেকে বইটা ফলো করবে, বইয়ে যে জিনিসগুলো নেয় এখান থেকে তুমি পেয়ে যাবে। মানে আগের দিন আমি দু একটা জিনিসপত্র বলেছি, হ্যাঁ, আজকেও কতগুলো জিনিসপত্র বললাম। হ্যাঁ, তাহলে এখানে খুব যে ডিটেলে তোমাকে পড়তে হবে সেরকম নয়, কিন্তু মিনিমাম যে ইনফরমেশনগুলো অল্প স্বল্প কিছু রিয়াকশন, আর ওইগুলো অবশ্যই সার্টেনলি খুব ভালো করে করবে এস এবং পি ব্লক দুজনের ক্ষেত্রেই। যেখানে হচ্ছে তোমার এই যে তোমার এই পিরিয়ডিক ট্রেন্ডের যে জায়গাগুলো আর কি, মানে জেনারেল যে প্রপার্টিসগুলো, ইলেকট্রন নেগেটিভিটি, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, তাদের রেডিয়াস, তাদের অক্সিডাইজিং পাওয়ার, তাদের রিডিউসিং পাওয়ার, তাদের অক্সিডেশন স্টেটসগুলো, হ্যাঁ, সেইটা কীরকমভাবে যাচ্ছে আর কি, সেইগুলো যেহেতু তোমার এর সিলেবাসও আছে, মানে পি ব্লকটা তো দারুণভাবে নিটের সিলেবাসও আছে, কিন্তু এই জেনারেল ডিসকাশনের জায়গাটা তুমি অবশ্যই ভালো করে করবে। আর বাকি যে স্পেসিফিক যে জায়গাগুলো যেগুলো তোমাদের 11-এর সিলেবাসে আছে সেগুলো একটু ভালো করে একবার রিডিং করে নাও। হ্যাঁ, পড়ে নিয়ে এবারে পরীক্ষা মানে যে সিলেবাসে যে জিনিসগুলো আছে সেইগুলো রেসপেক্টিভ বই থেকে দেখে নাও। তো দেখো তাহলে আমাদের সিলেবাসে যা ছিল 11-এর জন্য আমরা বলে ফেললাম। সেটা শেষের দুটো চ্যাপ্টার পার্টিকুলারলি এস ব্লক এলিমেন্ট এবং পি ব্লক এলিমেন্ট আমার একটু তাড়াহুড়ো হয়ে গেল, এবং সেখান থেকে যে এমসিকিউ যেগুলো ডিসকাস করার দরকার ছিল আমি করে উঠতে পারিনি, কিন্তু বাকিগুলো খুব ডিটেলে ঠিকঠাক করে হয়েছে। তোমার ধরো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিজ, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, স্টেটস অফ ম্যাটার, সলিড অ্যান্ড গ্যাসেস, এগুলো তুমি প্রপারলি করেছো। এস ব্লক এলিমেন্ট সেটা আমরা মোটামুটি সিলেবাস দেখে সেটাকে বলে দিয়েছি খুব কুইকলি, আর পি ব্লক এলিমেন্টও সিলেবাসে যেটা আছে সেটা কুইকলি করে দিলাম। এবারে একদম মানে একদম আদা জল খেয়ে তোমার পরীক্ষার জন্য প্রিপেয়ার হও। হ্যাঁ, এবারে সামনের সপ্তাহে তো পরীক্ষা হচ্ছে হয়তো, তোমাদের ওই যেটা বললাম এর পরীক্ষাটার পরে, বাংলা পরীক্ষার পরে বললে অনেকটা সময় গ্যাপ আছে, তার মাঝে তোমার যা যা ডাউটস টাউটস থাকছে সেই ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য আমরা একদিন বসবো। তোমরা পুরোটাকে পড়ে নেওয়ার পর যা যা ডাউটস থাকবে সেই ডাউটসগুলো একসাথে কালেক্ট করে দেখে দেবে, তারপর আমাকে তুমি সেগুলো এ করে নেবে, মানে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে?